আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আজ নির্ধারণ হবে আগামী দিনের কর্মসূচি। শিক্ষার্থীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের ও সদস্য সচিব জাহিদ আত্মপ্রকাশের দিনই পদবঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার, স্বচ্ছতা জবাবদিহির ভিত্তিতে কাজ করার তাগিদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আগেই বিদায় নেওয়া দু দলের জন্যই নিয়ম রক্ষার লড়াই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্দোলন সংগ্রামে আগামী দিনের কর্মসূচি নির্ধারণে জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভার আয়োজন করেছে বিএনপি। এতে লন্ডন থেকে অনলাইনে যুক্ত থেকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে হবে বর্ধিত সভা। এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি, তিনি সভাস্থলে আছেন। রাহুল, বিএনপির বর্ধিত সভা কখন শুরু হবে এবং সভাস্থলের এখনকার অবস্থা এবং বর্ধিত সভার সার্বিক বিষয়ে আমাদের জানাবেন। আলহাবি, আপনাকে ধন্যবাদ। 2018 সালের 4 ফেব্রুয়ারি সর্বশেষ বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো এবং বলা যায় যে ঠিক 7 বছর পর আবারও বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এই বর্ধিত সভায় কিন্তু বিএনপির নেতারা থাকবেন, তবে সেখানে কিন্তু তারা ক্যাটাগরি করেছেন। সেখানে যদি আমরা বলি, যারা স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্যরা থাকবেন এই বর্ধিত সভায়। এছাড়াও বিএনপির যে 11টি অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা থাকবেন এই বর্ধিত সভায়। এছাড়া জেলা এবং থানা বিএনপির যে কমিটি রয়েছে, সেখানকার সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক কমিটির যারা আহ্বায়ক এবং সদস্য সচিব রয়েছে, তারা থাকবেন এই বর্ধিত সভায়। এবং এছাড়াও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে, তারা থাকবেন এই বর্ধিত সভায়। এছাড়া যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে 2018-তে, তারা থাকবেন এই বর্ধিত সভায়। আমরা কিন্তু গতকাল থেকেই দেখছি, বেশ কিছুদিন ধরেই তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। গত রাতেও আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা এই আয়োজনের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা এখানে পরিদর্শন করেছেন। এবং সকালে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই বর্ধিত সভায় যাদের থাকার কথা রয়েছে, তাদের অনেকেই এরই মধ্যে এসে গেছেন। এবং আমরা গত 2-3 দিন ধরে নেতাকর্মীদের সাথে যে কথা বলছি, গতকাল নেতাকর্মীরা জানিয়েছেন যে আসলে তারা আজকে তাদের যে বক্তব্য, এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি যে দাবি জানিয়ে আসছে যে দ্রুত একটি নির্বাচনের এবং দলকে সুসংগঠিত করা, যারা তৃণমূল পর্যায়ের নেতারা এসেছেন, তারা কিন্তু সেগুলো মন খুলে কথা বলবেন এবং সেই কথাগুলো দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং পুরো তাদের বক্তব্য তিনি শুনবেন। এবং এই বর্ধিত সভা কিন্তু তার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমেই কিন্তু এই বর্ধিত সভা শুরু হবে। তবে আমরা এখন কথা বলবো এই বর্ধিত সভায় অন্যতম যিনি আয়োজক, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি কিন্তু এই বেশ কদিন ধরেই এই যে আয়োজন, এই আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন। আমরা তার কাছে জানতে যাব আসলে অ্যানি ভাই, এই যে আজকে 7 বছর পরে বর্ধিত সভা হচ্ছে এবং আমরা জেনেছি যে কি ক্যাটাগরি থাকছে, তো আসলে আজকে আপনারা কিভাবে এই বর্ধিত সভা শুরু করছেন এবং মূলত নিশ্চয়ই যারা আসছেন তাদের কথাও তো নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুনবেন এবং শোনার পরেই নিশ্চয়ই বিএনপির যে পরবর্তী কর্মসূচি কি করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেখুন, গত 15-16 বছর আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারি নাই। আওয়ামী দুঃশাসন এত বেশি ভয়ঙ্কর ছিল
অত্যাচারের মাত্রা এত বেশি ছিল, আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার ছিল, গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তারপরও আন্দোলন থেকে কিন্তু আমরা সরে যাই নাই। আন্দোলন এত বেগবান ছিল, ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 5 আগস্টের পর আমরা সবাই তৃণমূল পর্যায় থেকে আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছি, ইউনিয়ন থেকে শুরু করে থানা, উপজেলা, জেলায়, এবং সর্বশেষ আমাদের আজকে এই বর্ধিত সভা জাতির সামনে এবং আমাদের নেতাকর্মীদের সামনে তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার উদ্বোধনী বক্তব্যে তিনি সামনে আমাদের করণীয় কি জাতির কাছে এবং নেতাকর্মীদের কাছে সেই মেসেজটুকু দিবেন। এর মধ্যে আপনি লক্ষ্য করবেন, যারা ফ্যাসিবাদ ছিল, অত্যাচারিত সরকার ছিল, এই কর্তৃত্ববাদী সরকার বিশাল ষড়যন্ত্রে লিপ্ত এখন পর্যন্ত। কারণ তাদের লুটের টাকা, পাচারের টাকা দিয়ে দেশে এবং দেশের বাইরে বসে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য একটা স্লোগানকে সামনে নিয়ে এসেছি, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমাদের মধ্যে তাহলে খুব বেশি ইউনিটি প্রয়োজন। এই দলের তৃণমূল পর্যায় থেকে একদম উপর পর্যায় পর্যন্ত আমরা যদি সেই ইউনিটিটা নিয়ে আসতে পারি, আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্র আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। আমরা সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করে সাংগঠনিকভাবে আমাদের শক্ত অবস্থান থেকে আগামীতে যে নির্বাচন, যেটা গণদাবি, যেটা আমাদের প্রত্যাশার জায়গা, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন এমনভাবে দাবি করছি, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার থেকে ইনশাল্লাহ দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং ওই সরকারের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দিবে, এটা আমার বিশ্বাস। শহীদুদ্দিন চৌধুরী আইনি, আপনাকে ধন্যবাদ। আলাপে আপনি শুনছিলেন যে মূলত আজকে এই বর্ধিত সভায় কি আলোচনা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন, তারপর কিন্তু নেতাকর্মীদের বক্তব্য তিনি শুনবেন। এবং শহীদুদ্দিন চৌধুরী আইনিও বলছিলেন যে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আসলে সেই নির্বাচনের জন্য ঐক্য ধরে রাখা এবং দলকে সুসংগঠিত করাই কিন্তু আজকের এই বর্ধিত সভার মূল লক্ষ্য। ধন্যবাদ রাহুল। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর যৌথ বাহিনী টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক জানিয়েছেন, যত শক্তিশালী হোক সন্ত্রাসীরা পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। নগরীর নিরাপত্তা রক্ষায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ডিবি প্রধান রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সম্মিলিতভাবে রাজধানীবাসীর নিরাপত্তা রক্ষায় তৎপর। সে সময় নগরবাসীর সহায়তা কামনা করেন তিনি। আমরা স্বাভাবিকভাবে মানুষ যেন জীবনযাত্রা তাদের অব্যাহত রাখতে পারে, সেই দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখছি। আমরা যৌথভাবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব করে যাচ্ছি। সন্ত্রাসী যেই হোক, সে যদি যত রকম শক্তিশালী হোক, আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি এবং আব্দুল কাদেরকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে মধুর ক্যান্টিনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে নাম ঘোষণার আগে ও পরে পদবঞ্চিত হওয়ার অভিযোগে বিক্ষোভ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লায়লা নসনের রিপোর্ট। শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি স্লোগানে আত্মপ্রকাশ করল জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে কেন্দ্র করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পূর্ব ঘোষণার 2 ঘণ্টা পর বিকাল 5টায় নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহসানকে সদস্য সচিব, তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক ও আশরেফা খাতুনকে মুখপাত্র করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের মুক্তিগামী জনতার, বাংলাদেশের মুক্তিগামী ছাত্রদের স্বার্থ হাসিল হবে। বাংলাদেশ ফার্স্ট, ডিসিপ্লিন ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি।
কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না রাখায় মধুর ক্যান্টিনের সামনে দফায় দফায় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করে স্থান ত্যাগ করেন নতুন ছাত্র সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিন্ডিকেট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিয়েছে বলে অভিযোগ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন চালাইছে প্রাইভেট মাদ্রাসা, স্কুল কলেজের বলাবান, এই ঢাবির বলাবান হল ছাইরা বাইছে সব। তারা হাতে ধাক্কা মেরে বের করে দিচ্ছে, আমরা প্রাইভেট স্টুডেন্ট, আমাদেরকে হাত দিবে কেন? তবে আলোচনার মাধ্যমেই কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রনেতারা। এখন যেটা বলছেন যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সেভাবে রাখা হয়নি, দেখুন এখানে আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কেন্দ্রীয় সংসদের কমিটি, যারা কেন্দ্রীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা এটা নিশ্চিত করবেন বলে আমরা আশা রাখছি। পরবর্তীতে আলোচনা করে কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কথা জানান কেন্দ্রীয় ছাত্রনেতারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রাজনৈতিক দল। সাধারণ মানুষ বলছে, নতুন দল যদি স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কাজ করে তাহলে মানুষের সমর্থন পাবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন উঠে। তার এই ধারাবাহিকতায় 28 ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী মানিক মিয়া এভিনিউ সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দল। নতুন দল নিয়ে সাধারণ মানুষ জানিয়েছে তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশার কথা। নতুন দল হিসেবে তাদের আত্মপ্রকাশকে আমি স্বাগত জানাই অবশ্যই, আর অবশ্যই ভালো কাজের জন্য তাদেরকে আহ্বান করি। ছাত্ররা কলম ধরবে, তারা কেন রাজনীতি করবে? এদের তো রাজনীতি করা নাই। পাবলিক তখন দুসারাতপুর আছে, না পারবো আমরা যেত, না পারবো বিএনপি যেত, কোন দিকে যাবো? তাদের থেকে যদি ওনারা ভালো কিছু করে, জনগণ যদি এটা প্রকাশে বাস্তবে দেখতে পায়, তাহলে অবশ্যই জনগণ ওনাদের পাশে থাকবে। জনগণের শান্তি, দেশের শান্তি, এইটাই আমরা চাই, আর কিছু চাই না। আমরা তো চাবো অবশ্যই নতুন কেউ আসুক, নতুন কেউ এসে নতুনভাবে দেশটাকে গড়ুক। তাদের কাছে আমরা চাওয়া, আমরা সাধারণ মানুষ যাতে রাস্তার মধ্যে নিরাপদ থাকতে পারি। দুর্নীতিমুক্ত দেশ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈষম্যহীন সমাজ, জনকল্যাণমূলক কাজ, বাস্তবসম্মত পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা সাধারণ মানুষের। তরুণদের যদি আমরা জায়গা করে না দেই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমরা তরুণরা ভালো কিছু করতে পারি? দুটো দলই দেখে আসছি, তো নতুন একজন হলে কম্পিটিটর তো থাকবে, সবাই ভালো করার চেষ্টা করবে, এটা আমার কাছে মনে হয়। তরুণদের তারুণ্য নির্ভর যদি একটি দল গঠন হয়, তাহলে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য এটা বেটার হবে। নিশ্চিন্তে যেন মানুষ চলাফেরা করতে পারে, এটাই যেন তারা সফল করতে পারে। আমাদের বাংলাদেশকে যাতে এগিয়ে নিতে পারে তারা, এটাই নতুন দলের কাছে প্রত্যাশা করি আমরা। কেউ কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম। তাকে নতুন এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার নাহিদ ইসলাম পদত্যাগ করায় এই দায়িত্ব পেলেন মাহফুজ আলম। এর আগে তিনি উপদেষ্টা পরিষদে থাকলেও কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে রয়েছে। 5 বছর আগে 35 কিলোমিটারের শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হলেও এ পর্যন্ত মাত্র 6 কিলোমিটারের 60% কাজ হয়েছে। জমি অধিগ্রহণ জটিলতায় সড়কটি বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আঞ্চলিক মহাসড়কের বালারবাজার এলাকায় আছেন এস এম মুজিবুর রহমান, যাচ্ছি তার কাছে। মুজিবুর, আঞ্চলিক সড়কের কাজ শেষ না হওয়ায় জনসাধারণের কি কি সমস্যা হচ্ছে আমাদের জানাবেন। হ্যাঁ আলাভি, আপনি যেমনটি বলছিলেন, 2019 সালে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগ চিন্তা করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা এই সড়কের মাধ্যমে মংলা থেকে আপনার চট্টগ্রাম পোর্ট পর্যন্ত তারা সংযুক্ত হবে। এতে করে যেমন প্রায় 130 কিলোমিটারের মতো সড়ক যোগাযোগ কমবে, পাশাপাশি জাতীয় জ্বালানিও সাশ্রয় হবে। কিন্তু 3 বার এই সড়কের কাজের যে টেন্ডার প্রক্রিয়া 3 বার বাতিল করা হয়েছে। আমরা সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে জেনেছি, উনি জানিয়েছেন যে আমরা 4র্থ পর্যায়েও তারা সেই আবার রিটেন্ডার পর্যায়ে চলে গেছেন। এখানে যেটি বড় সংকট তৈরি হয়েছে তা হচ্ছে যে জমি অধিগ্রহণের জন্য
আরও আপনার 250 থেকে 300 কোটি টাকার মতো বেশি প্রয়োজন হবে। যদি এই টাকা কর্তৃপক্ষ ছাড় দেয় তাহলেই হয়তো সম্ভব আবার রিটেন্ডার কার্যক্রম বাস্তবায়ন হওয়া। আর যদি সেটা না করা যায় তাহলে এটা বাস্তবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিবে। ইতিমধ্যে এই 35 কিলোমিটারের মধ্যে মাত্র 6 কিলোমিটারের মাত্র 60% কাজ শেষ হয়েছে। বাকি 29 কিলোমিটার এখনো পর্যন্ত কোনো কাজ শুরু করেনি ঠিকাদাররা বারবার তাদের কাজ বাতিল করেছেন। হ্যাঁ, কিন্তু জমি অধিগ্রহণটাই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে করে শরীয়তপুরের যেই অংশটুকু আছে সেই অংশটুকুতে খানাখন্দে রাস্তায় এমনটাই মরণঘাতী দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে, পাশাপাশি জনমনে দেখা দিয়েছে চরম অসন্তোষ। কারণ হচ্ছে যে শরীয়তপুর 64 নাম্বার, এমনিতে 64 নাম্বারের জেলা, উন্নয়নে আমরা পিছিয়ে আছি। তো এদের স্বপ্ন ছিল এই সড়কের হাত ধরে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব। পাশাপাশি শিক্ষাবিদ সহ ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন যদি এই সড়ক যোগাযোগ সম্পন্ন হয় তাহলে যেমন অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, পাশাপাশি আমাদের শিক্ষা সংস্কৃতিও এগিয়ে যাবে। তাই দ্রুত এই সড়কটি বাস্তবায়নের দাবি শরীয়তপুরবাসীর। হ্যাঁ আলাভি, এই ছিল শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বালারবাজার এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। মুজিবুর, ধন্যবাদ আপনাকে। বাসাবাড়ি বা অফিসের শোভা বর্ধনের জন্য দেশে অ্যাকোরিয়ামের পাশাপাশি টেরেরিয়ামও পরিচিত হয়ে উঠছে। কাঁচের আবদ্ধে গড়ে ওঠা বাস্তু সংস্থান বা টেরেরিয়াম কালচারে যুক্ত হচ্ছেন দেশের শৌখিন ও তরুণ উদ্যোক্তারা। এই শিল্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন ঢাকার মোহাম্মদপুরের শাহরিয়ার মাহমুদ আশফি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দু দলই টানা 2 ম্যাচ হেরে বিদায় ঘণ্টা ঝুলিয়েছে গলায়। তাই নিয়ম রক্ষার ম্যাচে নামবে হোস্ট পাকিস্তান ও বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে আজ বিকেল 3টায়। এবার নিচ্ছি বিরতির পর আরো যা থাকছে। এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাছাই ম্যাচ সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা। জিকো সাকিব বাদ পড়লেও আছেন শেখ মোরসালিন। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটার কৃষি সংবাদ। কক্সবাজারে বোরো ধান রোপণের ধুম পড়েছে। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বোরো ধান রোপণ। কুয়াশা না থাকায় বীজতলাও ভালো হয়েছিল। ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের। এবার প্রকৃতি সংবাদ। নিজেরাই সেতু নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জল ঢাকাবাসী। নদী পারাপারে সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্বেচ্ছাশ্রমও দিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর আশ্বাসের বাণী শোনালেও সেতু নির্মাণে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এখন দেখবেন খেলার খবর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। আর 30 সদস্যের ক্যাম্প থেকে 8 ফুটবলারকে বাদ দিয়েছেন হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা। বাদের তালিকায় আনিসুর রহমান জিকো সহ মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান থাকলেও দলে আছেন শেখ মোরসালিন। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। 25 মার্চ ভারতের সাথে ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে 18 মার্চ ঢাকায় আসবেন হামজা। একই সময় আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ইটালির ওলবিয়া ক্যালসিও যোগ দেবেন। বাকি 28 ফুটবলারকে নিয়ে 28 ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করবে বাফুফে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আজ নির্ধারণ হবে আগামী দিনের কর্মসূচি। শিক্ষার্থীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের ও সদস্য সচিব জাহিদ আত্মপ্রকাশের দিনই পদবঞ্চিতদের বিক্ষোভ হানাহানি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার স্বচ্ছতা জবাবদিহির ভিত্তিতে কাজ করার তাগিদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার অধীনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, আগেই বিদায় নেওয়া দু দলের জন্যই নিয়ম রক্ষার লড়াই। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।